গায়ক ইন্দ্রনীল সেনকে সবাই চেনেন, বিশেষ করে বাঙালি মাত্রেই। কিন্তু রাজনীতির ময়দানে এবার ইন্দ্রনীল সেন, রাজনীতির ময়দান থেকে বলা ভালো যে রাজনীতির দুর্গ ভেদ করার লক্ষ্যে। কারণ যেখানে তিনি দাঁড়িয়েছেন সেই বহরমপুর লোকসভা আসনে, যেখানকার প্রার্থী কংগ্রেসের অধীর চৌধুরী, যেখানে ভোটে জেতাটা তৃণমূলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ কেন ইন্দ্রনীল সেন, আমরা অবশ্যই জিজ্ঞেস করবো। আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রনীলদা। ইন্দ্রনীলদা, একটা কথা বলুন, প্রথম প্রশ্ন সবাই জানতে চাইছে যে আপনাদের দলনেত্রী অনেক সাংস্কৃতিক জগতের অনেককে বিভিন্ন আসন দিয়েছেন, কিন্তু আপনাকে একেবারে অধীর চৌধুরীর প্রায় দুর্ভেদ্য একটি যে দুর্গ, সেখানে পাঠালেন। আপনার কি গানের গলা ভেদ করে ওখানে ঢুকতে পারবে, আপনার কি মনে হয়? সবচেয়ে বড় কথা, দিদি এই বিষয়টা আমাদের প্রত্যেকের থেকে, সবার থেকে বেটার বোঝেন, এবং আমার মনে হয় উনি মনে করেছেন যে আমার পক্ষে ওই সিটটাই সবচেয়ে সেফেস্ট, তাই জন্যই দিয়েছে। সেফেস্ট কেন মনে করছেন? যেহেতু উনি ওটা ঠিক করেছেন। দুর্ভেদ্য কেন হবে? দিদি 1984-এ যখন জিতেছিলেন, ওই সিটটাও একজন বিখ্যাত সাংসদের জেতা ছিল, এবং 1,75,000 ভোটে একটা হারার সিট থেকে দিদি প্রথম বিজয়ী হয়েছেন। এবং তারপর আমরা দেখেছি যে এই 34 বছরের টোটাল আতুর ঘর একজন মহিলা ভেঙেছেন। তা কোনোটাই দুর্ভেদ্য নয়। তা সেই মহিলাকে, সেই নেত্রীকে, আমাদের দিদিকে পাশে রেখে তার আশীর্বাদ নিয়ে যেখানেই যেই যাক, কোনোটাই তার কাছে দুর্ভেদ্য নয়। কিন্তু একদম তুখোড় রাজনীতিবিদ অধীর চৌধুরী, এবং মুর্শিদাবাদের বিশেষ করে বহরমপুর লোকসভা কেন্দ্রে তাকে একেবারে প্রায় বাঘের সমান মনে করে রাজনীতির ক্ষেত্রে মানুষজন। সেখানে একজন গায়ক, একজন সংস্কৃতি জগৎ, শুধু তাই নয়, একেবারে আপনার রবীন্দ্রসঙ্গীত বা বিভিন্ন গান যেখানে প্রেম ভালোবাসা একটা একটা সেন্টিমেন্ট রয়েছে, আর সেখানে রাজনীতির কাছে এই গান কতটা লড়াই করতে পারবে? না, গান তো আমার পেশা, আমার ভালোবাসা। আর এই মুহূর্তে রাজনীতি আমার কাছে কর্তব্য, আমার কাছে দায়িত্ব। অবশ্যই দুটোর সঙ্গে কারোর কোনো বিরোধ নেই। রাজনীতির জন্য যদি গান গাইতে হয় গাইব, এবং আশা করি বহরমপুরের মানুষেরা, তারা অত্যন্ত সংস্কৃত মনস্ক সব দিক দিয়ে, গান বাজনা নাটক সব দিক দিয়ে। এবং আজকে তারা যেখানে রয়েছেন, আমি কারো ব্যক্তিগত কথায় যাব না যে উনি কিছু করেননি, এই কিছু করেননি। নিশ্চয়ই স্ব ক্ষেত্রে সাংসদরা কাজ করেন, অধীরবাবু নিশ্চয়ই অনেক কাজ করেছেন। আমি একটাই বলবো যে যে কাজের জায়গায় আপনারা রয়েছেন, যতটুকু কাজ আপনারা পেয়েছেন, সবাইকে অনুরোধ করব আপনারা আশীর্বাদ করুন। আমি যদি জিততে পারি, যে জায়গায় আপনারা রয়েছেন সেই জায়গা থেকে আমি আবার কাজ শুরু করতে পারবো বহরমপুরের জন্য। কিন্তু ইতিমধ্যেই আপনি তো কাজ শুরু করতে চাইছেন, ইতিমধ্যেই এটা আপনার নাম ঘোষণার হওয়ার পর প্রার্থী তালিকায় বহরমপুরে কিন্তু তৃণমূলের মধ্যে একটা ভাঙন দেখা দিচ্ছে। বিশেষ করে হুমায়ুন কবির, তিনি কিন্তু আপনাকে প্রার্থী হিসেবে মেনে নিতে চাইছেন না, এবং সেটা সে খুব প্রকাশ্যে জানাচ্ছেন। হুমায়ুন কবির একজন বিচক্ষণ রাজনীতিবিদ। আমার মনে হয় না, হয়তো উনি টেলিভিশনে বলছেন, হয়তো একটা কোনো মিসকনসেপশন থেকে, তবে দলনেত্রী এটা ঠিক করেছেন, ও সেটা মেনে নেবি। এবং হুমায়ুন কবির ভালো লোক, এবং দুধে রাজনীতিবিদ অধীর চৌধুরীর কে টক্কর দেওয়ার মতো লোক। এবং বহরমপুরে আমি খুব কনফিডেন্ট যে আমার সঙ্গে হুমায়ুন কবির থাকবে। এবার যেটা আপনাকে আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে একজন গায়ক হিসেবে, এবং উনিও বলছেন হুমায়ুন কবির যে কলকাতার গায়ক, তো যদি দলের মধ্য থেকে আপনাকে এইভাবে চিহ্নিত প্রথম থেকে করা হয়, সেক্ষেত্রে আপনার লড়াই তো অনেক কঠিন হয়ে যাবে। একদমই না, কেন হবে? আমরা অনেক সময় বলি না বোম্বের গায়ক, আর ঠিকই তো বলেছি, আমি তো কলকাতারই গায়ক। কলকাতাতেই তো আবার
গান বাজনার সুর। এবং আমি জানি হুমায়ুন কবির গান বাজনা খুব ভালোবাসে, আমাকেও খুব পছন্দ করে, আমি জানি। হয়তো একটা অন্য কোনো জায়গা থেকে এটা হয়, অনেক সময় আমার বাড়িতেও হয়। আমার ছেলে মেয়ে আছে, আমি মাটন কিনে আনলাম, মেয়ে বললো দেখ কেন বাবা মাটন নিয়ে এলো, চিকেন আনলে ভালো হতো। এটা বাড়িতেও হয়। তো হুমায়ুন কবির এটাকে খুব একটা গুরুত্ব দেওয়া উচিত না। বলেছে এটা, এটা ভুলে যান, আমরা সব এক টিম। আপনি বলছেন যে জেতার ব্যাপারে খুব আশাবাদী। অধীর চৌধুরীকে হারাতে পারবেন, পরাস্ত করাতে পারবেন, এই কনফিডেন্স কোন কোন চিন্তা ভাবনাতে উঠে আসছে? আমি তো এখানে অধীর চৌধুরী আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমার কাছে ইম্পর্টেন্ট হলো যে কোন পার্টিটি, পার্টির প্রতীক কংগ্রেস, যে পার্টির প্রাসঙ্গিকতা, যে পার্টির রেলেভেন্স এই মুহূর্তে পশ্চিমবাংলায় নেই, ভারতবর্ষেও নেই। কারণ আমরা এখন থেকেই বিভিন্ন চ্যানেলে যে সমীক্ষা দেখছি, আমরা জানি লোকসভায় তাদের ফল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এতগুলো কেলেঙ্কারির পর মানুষ দে হ্যাভ রিফিউজড কংগ্রেস। এবং আমি কাউকে হারাতে পারবো না, আমি নিজে জিততেও পারবো না। আমাকে হারাবেন, যদি কেউ হারায় মানুষ হারাবে, এবং আমি কনফিডেন্ট আমাকে জেতাবে বহরমপুরের মানুষ। তাহলে আপনার হাতিয়ার কি, জেতার হাতিয়ার কি? বহরমপুরের মানুষ, বহরমপুরের মানুষ। বহরমপুরের মানুষ আপনাকে অবশ্যই ভোটের প্রচারে কাছে পাবে। তো অনেকের প্রশ্ন থাকে যে বাইরের থেকে কেউ গেলে ভোটের পরে আবার তাকে পাওয়া যায় না। তো দুটো প্রশ্ন আমার, এক, ভোটের প্রচার কিভাবে শুরু করবেন, আর দুই হচ্ছে যে এই প্রশ্নটা যে বাইরের মানুষ, এটা তো প্রশ্ন উঠবেই, তো সেখানে আপনি কি বলবেন? ভোটের প্রচার আগামী সপ্তাহ থেকে শুরু করব। আর একটা কথা জানিয়ে রাখা ভালো, অনেকেই হয়তো জানেন যে কলকাতা থেকে সবার আশীর্বাদে গান বাজনার জগতে আমি নাম করার পর আমি বম্বে থেকেও বহুবার অফার পেয়েছি, কিন্তু আমি কলকাতা ছাড়িনি। আমি লয়্যালটিতে বিশ্বাস করি, এবং বহরমপুর থেকে সবার আশীর্বাদে জেতার পর 16ই মের পর একদম এলাকার মানুষ হিসেবেই আমাকে পাবে বহরমপুরের মানুষ। যদি অধীর চৌধুরীর সঙ্গে আপনার দেখা হয় এই ভোটের প্রচারের মাঝখানে, কি করবেন? ও দুজন ভদ্র মানুষ, ভদ্রলোক সাক্ষাতে যা করে তাই করব। অধীরবাবুকে গান শোনাবেন? জানতে হবে কি ধরনের গান উনি পছন্দ করেন, বা গান শোনার মুডে আছে কিনা। আজকে শরীরটা খুব খারাপ জানি, তবু একবার জিজ্ঞেস করবো, গান হয়তো গাইতে বলবো না আপনাকে যেহেতু গলার অবস্থা খুব খারাপ রয়েছে, কিন্তু এই প্রচারের সময় বা এই ভোটে দাঁড়ানোর পর থেকে কোনো গান কি আপনি কখনো গুনগুন করে গাইছেন? কোনো গান মাথায় বারবার করে আসছে যেটা আপনাকে ইন্সপায়ার করছে? বহু গান, বহু গান আসছে। একটা গান বলতে পারি, এখনো অনেক পথ চলার বাকি, এখনো অনেক গান বাওয়ার বাকি। ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম ইন্দ্রনীল সেনের সঙ্গে, যিনি এখন রাজনীতির ময়দানে এবং ওখানেই পৌঁছচ্ছেন যেখানে বলা হয় যে কংগ্রেসের একেবারে দুর্ভেদ্য দুর্গ, আর সেই দুর্গে তৃণমূলের ঘাস এই গায়ক ফোটাতে পারেন কিনা বা ঘাসফুল ফোটাতে পারেন কিনা সেটা এখন দেখার বিষয়। অবশ্যই তার জন্য 16ই মে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।